এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের অনগোয়িং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের জেনারেল সায়েন্সের উপরে যে লাস্ট মিনিট সাজেশনের ক্লাসগুলো চলছিল, আজকে তারা ক্লাস নাম্বার 10। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা এই যে লাস্ট মিনিট সাজেশনের যে ক্লাসগুলো হচ্ছে এগুলো একবার দেখে যাও। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে। দেখো প্রথম প্রশ্ন আজকে ফিজিক্সের অঙ্ক থেকে দিয়েছে যে কোনো বস্তুর গতিশক্তি বা কাইনেটিক এনার্জি যদি 100 জুল হয় এবং তার ভর যদি 8 কেজি হয়, তাহলে সেক্ষেত্রে বস্তুটির ভেলোসিটি কত হবে। দেখো এক্ষেত্রে আমাদের কাইনেটিক এনার্জির অঙ্কটা, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদের আজকে এনার্জি বের করতে বলেনি, ঠিক আছে। আজকে আমাদের কি বের করতে বলেছে, আজকে কিন্তু আমাদের ভেলোসিটি বের করতে বলেছে। আচ্ছা, এর জন্য সবার প্রথমে কি করতে হবে, ফর্মুলাটা লিখতে হবে। ফর্মুলা কি হয়, হাফ ইন্টু এমভি স্কোয়ার। আচ্ছা, এইটা ইকুয়ালস টু কত, এইটা ইকুয়ালস টু কিন্তু বলে দিয়েছে না কত, 100 জুল। আচ্ছা, এবার এখানে দেখো, এবার এখানে জাস্ট ডেটাগুলোকে পুট করো। তো এখানে হচ্ছে হাফ, আমরা এম জানি কত, এম কিন্তু হচ্ছে আমাদের 8, আর ভি স্কোয়ার আমরা জানি না, তাই এটাকে এরকমভাবে রেখে দেবো। আচ্ছা, তারপরে দেখো এদিকে কত হচ্ছে, এদিকে হচ্ছে 100। আচ্ছা, যদি কাটাকুটি করি তাহলে এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে 4, আর এটা দিয়ে তুমি যদি এটাকে কাটাকুটি করো তাহলে কত হচ্ছে 25। তো আলটিমেটলি আমরা দেখতে পেলাম যে ভি স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে 25। তো যদি আমরা ভি বের করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে, 25কে কিন্তু আমাদেরকে রুট করতে হবে। 25কে রুট করলে কত পাবো, 5। তো 5 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আমাদের ভেলোসিটি কত হবে, ভেলোসিটি কিন্তু হয়ে যাবে অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 2 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে, তোমরা চাইলে এখানে কিন্তু এই এক্সপ্লেনেশনগুলোকেও দেখতে পারো, ঠিক আছে। ও দেখো, আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, তো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে টেক্সট যে লেখাগুলো আছে এগুলোকে একটুখানি ইগনোর করবে, যেহেতু এগুলো তোমার হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে একদম ডাইরেক্ট কপি করে এখানে পেস্ট করা। তো সেক্ষেত্রে কিন্তু এমএস ডক্স কিন্তু এই যে মানে ওদের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটাকে একদম ডাইরেক্ট কপি করতে দেয় না, এই লেখাগুলো কিন্তু একটু থেকে যায়, এগুলোকে একটু অ্যাভয়েড করবে। আমাদের তো কোশ্চেনটা জানা নিয়ে কথা, কোশ্চেনের ব্যাখ্যা নিয়ে কথা। পরবর্তী প্রশ্ন দেখবো। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে 10 ভোল্ট বিভব পার্থক্য এবং 2 কুলাম্ব আধানকে সরাতে কত কাজ করতে হবে, ঠিক আছে। দেখো এক্ষেত্রে কি করতে হচ্ছে, এক্ষেত্রে কিন্তু আমাদের যেটা ওয়ার্ক, সেই ওয়ার্ক ডান ফর ইলেকট্রিসিটি বের করতে দিয়েছে। এটা কিন্তু ওয়ার্ক ডান বের করতে দিয়েছে, কিন্তু কিসের জন্য, সেটা কিন্তু ইলেকট্রিসিটির জন্য। এখানে আমি ই লিখে দিলাম। আচ্ছা, এক্ষেত্রে ফর্মুলাটা কি হয়, ফর্মুলাটা কিন্তু হয়ে যায় যে ভি ইন্টু সি, ঠিক আছে। অর্থাৎ যে বিভব পার্থক্য থাকে সেই বিভব পার্থক্যকে কিন্তু কী করতে হয় না, যেটা চার্জ আছে সেই আধান দিয়ে কিন্তু গুণ করতে হয়। তো এখানে হচ্ছে 10, আর এখানে আমাদের আধান কত পাচ্ছি, আধান পাচ্ছি কিন্তু 2। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হবে, অ্যান্সার কিন্তু হবে 20 জুল। আচ্ছা, এটা কেন জুলে হলো, দেখো ওয়ার্ক আর যে এনার্জি দুটোর ইউনিটি কিন্তু সেম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অপশান এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে কোনো বস্তুর ভর 10 কেজি পৃথিবী পৃষ্ঠ থেকে কত উঁচুতে উঠলে স্থিতিশক্তি 490 জুল হবে, যখন জি এর ভ্যালু কত, 9.8 মিটার পার সেকেন্ড। দেখো এটাও কিন্তু কী বের করতে হবে, এটা কিন্তু আমাদের পোটেনশিয়াল এনার্জির অঙ্ক, কিন্তু এক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট আমাদেরকে ফর্মুলা দিয়ে করলে হবে না, আমাদেরকে কি করতে হবে না, আমাদেরকে কিন্তু mgh ইকুয়ালস টু কত ধরে নিতে হবে, আমাদের যেটা বলেছে এনার্জি কিন্তু এখানে ধরে নিতে হবে 490। আমাদের কিন্তু এক্ষেত্রে এনার্জি বের করতে দেয়নি, যেটা বের করতে দিয়েছে সেটা কোনটা, সেটা কিন্তু হচ্ছে। তো দেখো এক্ষেত্রে ফর্মুলাটা কী হবে, এখানে আমি আবার লিখছি যে ফর্মুলাটা আছে, তো সেটা কী হবে, মাঝে একটু বাফারিংয়ের জন্য একটু তোমাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। তো এখানে দেখো এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা যেটা আছে সেটা কিন্তু পোটেনশিয়াল এনার্জি, যেটা সেটা কিন্তু হচ্ছে mgh। তো mgh আমাদেরকে বের করতে হবে, আমাদেরকে এখানে জানতে হবে যে mgh ইকুয়ালস টু কিন্তু 490 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট এনার্জিটা বের করতে দেয়নি। আচ্ছা, এম এর ভ্যালু কত, এখানে এম এর ভ্যালু কিন্তু এখানে 10 কেজি বলে দিয়েছে, ঠিক আছে। গ্র্যাভিটেশন কত বলেছে, গ্র্যাভিটেশন কিন্তু 9.8 বলেছে, আর যেটা এইচ আছে সেই এইচ কিন্তু আমাদেরকে বের করতে হবে, তার জন্য এটাকে এখানে রাখলাম, আর এখানে কিন্তু হচ্ছে 490। আচ্ছা, এবার যদি আমরা পয়েন্টটা এখানে তুলে দিই, তো এই 10 দিয়ে কিন্তু এই 10 কেটে যাবে। এবার দেখো এই 98-এর সাথে কত গুণ করলে তোমার হচ্ছে, মানে 98 দিয়ে কি 490 কাটা যায়, অবশ্যই কাটা যায়, একবারে কিন্তু 5 দিয়ে কাটে। তো এইচ ইকুয়ালস টু কত হবে, এইচ ইকুয়ালস টু কিন্তু হয়ে যাবে 5 মিটার। তোমাদের যেটা উচ্চতা সেটা কত হবে, সেটা কিন্তু হচ্ছে 5 মিটার হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে আলোর কোন ঘটনার জন্য দিনের বেলায় আকাশকে নীল দেখায়। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, মানে এক কথায় বলতে চাইছে আকাশের রং যে ব্লু দেখায়, এটার পেছনের কারণটা কী। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, এটা কিন্তু হচ্ছে আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং অফ লাইট। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, তোমরা চাইলে দেখো এখানে ব্যাখ্যাও করে দিয়েছি, যে বায়ুমণ্ডলের কণা দ্বারা নীল আলোর বেশি বিক্ষেপণের কারণে কিন্তু আকাশকে নীল দেখায়, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখব। দেখো কি বলেছে, যে শব্দের বেগ কিসের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়ে, যে শব্দের যে বেগ আছে সেটা কিসের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়ে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, এটা কিন্তু হয়ে যাবে আর্দ্রতা বা হিউমিডিটি, ঠিক আছে। তো হিউমিডিটির সঙ্গে কিন্তু কী হয়, হিউমিডিটির সঙ্গে কিন্তু এটার যেটা মানে যে তীব্রতা সেটা কিন্তু বাড়তে থাকে।
পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 6 নাম্বার কোশ্চেন, যে একটি 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 20 ওমেগা। আচ্ছা ওমেগা মানে কি, দেখো এক্ষেত্রে কি করে, এক্ষেত্রে কিন্তু তোমার ওমেগা মানে কিন্তু হচ্ছে ওহম, ঠিক আছে। তো দেখো 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যদি আর কত রোধ বলেছে 20 ওহম রোধের মধ্যে দিয়ে যায়, তাহলে কত তাপ উৎপন্ন মানে কত শক্তি উৎপন্ন হবে, ঠিক আছে। কত সেকেন্ড ধরে যাচ্ছে এটা কিন্তু তোমার হচ্ছে 1 সেকেন্ড ধরে যাচ্ছে। তো এক্ষেত্রে তোমার কত শক্তি কিন্তু উৎপন্ন হবে এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। দেখো এক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, তো মনে রাখতে হবে এক্ষেত্রে কিন্তু দেখো একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা দেখো এখানে নিচে কিন্তু আমি এক্সপ্লেন করেছি। দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের যেটা ফর্মুলা বের করতে হবে সেটা কিন্তু হচ্ছে কত না I²2R, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের হচ্ছে ফর্মুলা। দেখো যদি আমাদেরকে কখনো এরকম ডেটা দেয় যে আমাদেরকে কারেন্ট দিয়ে দিয়েছে আর আমাদেরকে রোধ দিয়ে দিয়েছে, আমাদেরকে পাওয়ার বের করতে বলেছে, সেক্ষেত্রে পাওয়ারের যে ফর্মুলা কিন্তু হয়ে যাবে সেটা কিন্তু হবে যেটা I² থাকছে I²2R, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তো আই কত, আই কিন্তু হচ্ছে 5, তো এটাকে কি করতে হবে, এটাকে স্কোয়ার করতে হবে ইন্টু 2 ইন্টু আর, মানে এটা কিন্তু হচ্ছে 2 গুণ 20 করতে হবে। এটা করলে কত হচ্ছে, এটা করলে কিন্তু আমরা পাচ্ছি কত না, এটা করলে কিন্তু আমরা পাচ্ছি এক্ষেত্রে দেখো এক্ষেত্রে আমাদেরকে কি বলেছে, এক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি 25 আর এখানে 2 আর এখানে কত হচ্ছে, 1 মিনিট একটু দেখবে, 1 সেকেন্ড, মনে হচ্ছে ফর্মুলাটা এখানে ভুল লেখা আছে, 1 সেকেন্ড, 25 টাইমস আছে পি ইকুয়ালস টু I² ইন্টু আর 25। আর দেখো হ্যাঁ এক্ষেত্রে ফর্মুলা যেটা এখানে আছে এই টুটা কিন্তু এখানে বসবে না। দেখো ফর্মুলাটা এখানে আমি আবার লিখছি যে পি ইকুয়ালস টু বা পাওয়ার ইকুয়ালস টু কিন্তু কী হয়ে যাবে I² আর এটা কিন্তু ফর্মুলা হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এক্ষেত্রে আমাদের আই কত, আই কিন্তু হচ্ছে আমাদের 5² আর কত, আর কিন্তু হচ্ছে তোমার এখানে 20। এবার এটাকে তুমি যদি দেখো তাহলে কত হচ্ছে 25 আর এটাকে কিন্তু হচ্ছে 20, তো আলটিমেটলি কত হচ্ছে, আলটিমেটলি কিন্তু 500 ওয়াট আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কোথায় আছে, তো এটা কিন্তু অপশান নাম্বার যে বি, সেই অপশান নাম্বার বিতে কিন্তু এটা আছে, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, যে দূরত্বের এসআই একক কি। তো আমরা সকলেই জানি দূরত্বের যে এসআই একক আছে সেটা কোনটা, অনেকে কিন্তু এটাকে কিলোমিটার করো, এটা কিন্তু কিলোমিটার নয়, এটা কিন্তু হচ্ছে মিটার, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে মিটার। আর যদি আমরা সিজিএস একক ধরে থাকি, সিজিএস একক কিন্তু হচ্ছে সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে, আন্তর্জাতিক পদ্ধতিতে বা এসআই পদ্ধতি যেটা বলা হয়, নিম্নলিখিত কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। তো এর মধ্যে থেকে কোনটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়, তো এটা কিন্তু হচ্ছে শব্দ তরঙ্গ, এটা কিন্তু একটা যান্ত্রিক তরঙ্গ, এটাকে কি বলা হয়, এটাকে কিন্তু বলা হয় মেকানিক্যাল ওয়েভ, ঠিক আছে, কি বলা হয় এটাকে, মেকানিক্যাল ওয়েভ। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে, দেখো এখানে কিন্তু দিয়েও দিয়েছে যে শব্দ তরঙ্গ একটি যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ যা বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। মেকানিক্যাল ওয়েভগুলো জানার জন্য কিন্তু মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু যেগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেগুলো কিন্তু যাওয়ার জন্য কোনো রকম মাধ্যমের প্রয়োজন হয় না, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 9 নম্বর কোশ্চেন, যে নিউটনের গতিসূত্রগুলি কোন বিজ্ঞানী প্রস্তাব করেছিলেন। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, দেখো নিউটনের যে গতিসূত্রগুলো সেগুলো অবশ্যই নিউটনই প্রস্তাব করবে, ঠিক আছে। তো নিউটনের যে ফার্স্ট ল, সেকেন্ড ল আর থার্ড ল আছে, যেটা কিন্তু নিউটন দ্বারাই, একটা গ্রন্থ ছিল, সেই গ্রন্থের নাম কি, সেই গ্রন্থটার নাম কিন্তু হচ্ছে প্রিন্সিপিয়া, এই গ্রন্থে কিন্তু ছাপানো হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে, দেখো এখানে কিন্তু রয়েছে এই যে 1687 সালে আইজ্যাক নিউটন তার যেখানে আছে এই যে দেখো প্রিন্সিপিয়া, এই বইতে কিন্তু এটা ছাপিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে, যে একটি লেন্সের ক্ষমতা কত। একটি লেন্সের ক্ষমতা কিন্তু হচ্ছে 2 ডায়াপ্টার, তো সেক্ষেত্রে তার যে ফোকাল দূরত্ব সেটা কত হবে সেটা কিন্তু বের করতে বলেছে। তো এটা কিন্তু তোমাদের জন্য HW থাকবে, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখবো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে মহাকর্ষীয় স্থিতিশক্তি বা যেটাকে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বলে, সেটা কিসের ওপরে নির্ভর করে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু বস্তুর ভর, অভিকর্ষজ ত্বরণ এবং উচ্চতা, এই 3টে জিনিসের ওপরেই কিন্তু নির্ভর করে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো এক্ষেত্রে কিন্তু এর ফর্মুলা যেটা আছে সেটাও দিয়ে দিয়েছে, এই যে mgh, ঠিক আছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে, যে জলকে 0 ডিগ্রি থেকে যদি আমি 4 ডিগ্রি পর্যন্ত উষ্ণ করি তাহলে তার ঘনত্বের কি পরিবর্তন হবে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, ঘনত্ব কিন্তু কী হবে, ঘনত্বে কিন্তু এটা কিন্তু তোমার হচ্ছে দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি পর্যন্ত যদি উষ্ণ করা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, দেখো এক্ষেত্রে যেটা অপশান আছে অপশানটা কিন্তু এখানে ভুল আছে, ঠিক আছে। এটা কিন্তু কী হবে, প্রথমে কিন্তু কমবে তারপরে কিন্তু বাড়বে, এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো অ্যান্সার যেটা ডি, এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে, পরবর্তী প্রশ্ন দেখো এক্ষেত্রে কি বলেছে, হ্যাঁ এই যে, ঠিক আছে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে,
আর একটা জিনিস তোমরা মনে রাখবে, এটা কিন্তু যে ব্যাখ্যাটা আছে সেটা কিন্তু যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের যে উষ্ণতা মানে জলের যে ঘনত্ব বা ডেনসিটি সেটা কিন্তু সবথেকে বেশি হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে এসি কারেন্ট, ঠিক আছে, যেটাকে আমরা অল্টারনেট কারেন্ট বলি, এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা, যে এসি কারেন্টকে যদি আমরা ডিসি কারেন্টে কনভার্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে কোন যন্ত্র ব্যবহার করা হয়। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রেকটিফায়ার, ঠিক আছে। রেকটিফায়ার দিয়ে কী করা হয় না, ইসি থেকে কিন্তু ডিসিতে এসি থেকে কিন্তু ডিসিতে কনভার্ট করা হয়, অল্টারনেটিং কারেন্ট থেকে কিন্তু ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করে দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে, পরবর্তী এখানে কিন্তু ব্যাখ্যাও করে দিয়েছে যে রেকটিফায়ার ডায়োড ব্যবহার করে কি করা হয় না, এসিকে কিন্তু ডিসিতে পরিণত করা হয়। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে, একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক এবং সময়কালের মধ্যে সম্পর্ক কি। দেখো এটা সঠিক অ্যান্সার কী হবে, সময়কাল এবং কম্পাঙ্কের মধ্যে যেটা সম্পর্ক সেটা কি। এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে কম্পাঙ্ক সমান সমান কী হয়, কম্পাঙ্ক সমান সমান কিন্তু হয়ে যায় 1/সময়কাল, ঠিক আছে। কি হয় না, এটা কিন্তু 1/সময়কাল, মানে এক কথায় বলতে পারি যে টাইম পিরিয়ডে কিন্তু কী হয়, এটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে, দেখো এখানে বলেও দিয়েছে এই যে অনন্যক, বা এটা কিন্তু আমরা বলতে পারি এটা কিন্তু কেমন সম্পর্ক, এটা কিন্তু তোমার হচ্ছে ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে, নিম্নলিখিত কোন ঘটনার কারণে কি বলেছে তারাগুলি মিটমিট করে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ, ঠিক আছে। এটাকে আমরা কি বলি, অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশন বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখবো, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে অ্যাভোগাড্রোর সংখ্যা কত। তো আমরা প্রত্যেকে জানি অ্যাভোগাড্রোর সংখ্যা কত, অ্যাভোগাড্রোর সংখ্যা কিন্তু হচ্ছে অপশান এ 6.022 × 10⁻23, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, এই যে এখানে কিন্তু বলেও দিয়েছে যে 1 মোল পদার্থে এই সংখ্যক কণা থাকে, ঠিক আছে, প্রত্যেকটারই কিন্তু প্রত্যেকটা এলিমেন্টারি এসটিপিতে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, যে নিম্নলিখিত কোনটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ঠিক আছে। ক্ষারীয় মৃত্তিকা ধাতু মানে কি, ক্ষারীয় মৃত্তিকা ধাতু মানে কিন্তু এরা হচ্ছে রেয়ার আর্থ মেটাল, ঠিক আছে। এটা কি, এরা কিন্তু হচ্ছে রেয়ার আর্থ মেটাল। আচ্ছা এরা তোমার হচ্ছে পর্যায় সারণীর কোন নাম্বার গ্রুপে থাকে। তো দেখো এরা কিন্তু যে গ্রুপ 2 থাকে সেই গ্রুপ 2তে কিন্তু বিলং করে। আর এর এক্সাম্পল কি, এক্সাম্পল কিন্তু হচ্ছে ম্যাগনেসিয়াম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে জিপসামের রাসায়নিক নাম কি। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জিপসাম যেটা আছে সেই জিপসামের যেটা রাসায়নিক সংকেত সেটা কোনটা, সেটা কিন্তু হচ্ছে ক্যালসিয়াম সালফেট ডিহাইড্রেট, ঠিক আছে। এক্ষেত্রে দেখো ফর্মুলাটা আমি এখানে লিখছি, দেখো যেটা তোমার হচ্ছে জিপসাম আছে সেটা কি, সেটা কিন্তু হচ্ছে CaSO4, তারপরে কিন্তু হচ্ছে 2H2O, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে মানে এক কথায় আমরা বলতে পারি ক্যালসিয়াম সালফেট, ঠিক আছে, ডাইহাইড্রেট, ঠিক আছে। এটা কিন্তু কি, এটা কিন্তু যে জিপসাম যেটা কিন্তু সিমেন্ট তৈরির মুখ্য উপাদান সেটার কিন্তু রাসায়নিক সংকেত এখানে আমি লিখে দিয়েছি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে কোনো বিক্রিয়ায় ইলেকট্রন যদি বর্জন করা হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে কি বলা হয়। তো এটা কিন্তু সকলেই পারবে। তো ইলেকট্রন বর্জন করলে সেটাকে আমরা কি বলি, সেটাকে কিন্তু আমরা জারণ বা অক্সিডেশন বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে পিএইচ স্কেল কি আবিষ্কার করে। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সোরেনসেন, ঠিক আছে। ইনি কিন্তু পিএইচ স্কেল আবিষ্কার করেছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 21তম কোশ্চেন কি বলেছে, যে ভারী জল যেটাকে আমরা কি বলি, ভারী জলকে কিন্তু আমরা বলে থাকি D2O, ঠিক আছে। তো এর পারমাণবিক চল্লিতে এর কাজ কি, জ্বালানি হিসেবে কাজ করে, নিয়ন্ত্রক রড হিসেবে, মডারেটর হিসেবে, নাকি কুল্যান্ট হিসেবে। তো দেখো যেটা D2O আছে যেটাকে আমরা ডাইটেরিয়াম অক্সাইড, বা এক কথায় আমরা এটাকে কি বলি, এক কথায় কিন্তু এটাকে আমরা ভারী জল বলি, ঠিক আছে। তো এটা কিসের কাজে লাগে, এটা কিন্তু মডারেটরের কাজে লাগে। কোথায় না, যে পারমাণবিক যে তোমার হচ্ছে চুল্লি আছে বা নিউক্লিয়ার যে প্লান্ট আছে সেখানে কিন্তু সেটা কিন্তু এটা মডারেটর হিসেবে কাজ করে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, ব্রাস বা পিতল কোন কোন ধাতু দিয়ে তৈরি। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কপার এবং জিঙ্ক, ঠিক আছে। Cu+Zn দিয়ে কি তৈরি হয়, এটা কিন্তু তোমার হচ্ছে ব্রাস তৈরি হয় বা পিতল তৈরি হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে একটি পরমাণুর ভর সংখ্যা বলতে কি বোঝায়। তো আমরা প্রত্যেকে জানি ভর সংখ্যা মানে কি, ভর সংখ্যা মানে কিন্তু হচ্ছে নিউট্রন আর প্রোটনের সংখ্যা যেটা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে থাকে সেটাকেই কি বলে, সেটাকেই কিন্তু বলা হয় ভর সংখ্যা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 24তম কোশ্চেন কি বলেছে দেখো, যে নিম্নলিখিত কোন গ্যাসটি জলের সংস্পর্শে অ্যাসিড তৈরি করে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, CO2।
পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে যে শুষ্ক বরফ কাকে বলে। তো এটা তোমরা প্রত্যেকেই জানো যে সলিড CO2 আছে, এটাকেই কিন্তু শুষ্ক বরফ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন আজকে 26তম কোশ্চেন কি বলেছে যে রাবার গাছের যে ক্ষীর বা যেটাকে আমরা ল্যাটেক্স বলি, তো জমাট বাঁধার জন্য কি যোগ করা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু এটা কী হবে, এটা দেখো যেটা সঠিক অ্যান্সার এক্ষেত্রে কিন্তু যেটা অ্যাসিড আছে সেটা কিন্তু ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে কিন্তু এটার মধ্যে যে সালফার আছে সেই সালফারও কিন্তু ইউজ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে আধুনিক পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলি কোথায় আছে, যেগুলোকে আমরা কোন গ্যাস বলে থাকি সচরাচর, যেগুলোকে কিন্তু আমরা নোবেল গ্যাস বলে থাকি। তো এই নোবেল গ্যাসগুলি কোথায় থাকে, তো এটা কিন্তু গ্রুপ নাম্বার 18-এ থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে কপার এবং টিন এর সংকর ধাতু কোনটা। তো আমরা প্রত্যেকেই জানি কপার এবং টিন যেটা আছে এর যেটা সংকর ধাতু সেটা কিন্তু হচ্ছে ব্রোঞ্জ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে তাপগ্রাহী বিক্রিয়াতে কি ঘটে। তো তাপগ্রাহী বিক্রিয়াতে যেটাকে এন্ডোথার্মিক, সেটাতে কি হয়, তাপ কিন্তু শোষিত হয়, ঠিক আছে। আর এক্সোথার্মিকে কি হয়ে থাকে মনে রাখতে হবে, এক্সোথার্মিক যে রিয়াকশানগুলো হয় সেক্ষেত্রে কিন্তু তাপ প্রচুর পরিমাণে বাইরে আসে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে যদি আমরা জল দিয়ে দিই সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু CaOH হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে যে অক্সি অ্যাসিটিলিন শিখার উচ্চ তাপমাত্রা কিসের জন্য দায়ী। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যাসিটিলিনের সম্পূর্ণ দহন। আচ্ছা, এটা কিসের কাজে ইউজ করা হয়, এটা কিন্তু যে ওয়েল্ডিং বা ঝালাইয়ের কাজে কিন্তু কিসের ইউজ করা হয়, এই যে অক্সি অ্যাসিটিলিন শিখা ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন যে নিউক্লিয়াসের বাইরে ডিএনএ আর কোথায় পাওয়া যায়। ডিএনএ কিন্তু মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়, নিউক্লিয়াস ছাড়াও কিন্তু মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে কিন্তু পাওয়ার হাউস বলা হয়, ঠিক আছে, পাওয়ার হাউস অফ সেল বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 32তম কোশ্চেন যে মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটা। তো সেক্ষেত্রে অর্গান বলেছে কিন্তু, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো কোশ্চেনটা কিন্তু দেখতে হবে, দেখো অর্গ্যান বলেছে কিন্তু, অনেকে কিন্তু কি করবে এক কথায় কিন্তু তোমার হচ্ছে লিভার করে চলে আসবে আর পুরো কিন্তু কেটে দেবে। অর্গান কিন্তু তোমার হচ্ছে কি, অর্গ্যান কিন্তু হচ্ছে স্কিন। আর যদি বলে দেয় গ্ল্যান্ড সেক্ষেত্রে কি, সেটা গ্ল্যান্ড বললে কিন্তু না কি হবে, সেটা কিন্তু হয়ে যাবে লিভার, ঠিক আছে, মনে রাখবে এটা। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভিটামিন সি এর জন্য কিন্তু স্কারভি রোগ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব যে উদ্ভিদের জাইলেম কলার প্রধান কাজ কি। তো কি বলেছিলাম, জাইলেম মানে কি, জাইলেম মানে কিন্তু হচ্ছে জল, ঠিক আছে। আর ফ্লোয়েম মানে কি, ফুড বা খাবার। তো জল এবং খনিজ লবণ পরিবহন করা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 35তম কোশ্চেন যে ব্যাকটেরিয়া কে আবিষ্কার করে। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যান্টোনিও ভন লিউয়েনহক, ইনি কিন্তু ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিল। পরবর্তী প্রশ্ন দেখব যে উদ্ভিদের কোন অংশ শ্বসনের জন্য দায়ী। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মূল, কাণ্ড, পাতা সমস্ত জীবিত অংশ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে নিম্নলিখিত কোনটি ভাইরাস জনিত রোগ, ঠিক আছে। তো এর মধ্যে কোনটা ভাইরাস জনিত রোগ, তো একমাত্র কিন্তু এইডস, ঠিক আছে। আচ্ছা, এইডসের ফুল ফর্ম কি, অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। কোন ভাইরাসের জন্য হয়ে থাকে, এটা কিন্তু HIV বা হিউম্যান ইমিউনো যে ডেফিসিয়েন্সি ভাইরাস আছে এর জন্য কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে কোন উদ্ভিদ হরমোনটি কোষ বিভাজনকে সাহায্য করে বা ত্বরান্বিত করে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সাইটোকাইনিন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 39তম কোশ্চেন, দেখো কি বলেছে মানবদেহে রক্তের যে pH সেটা ক্ষারকীয়। আচ্ছা, এই মানের কারণ কি, তো এটার কারণ কি, রক্তের যে ক্ষারকীয় হয় যার pH কিন্তু হচ্ছে 7.4, তো এটার কারণ কি, রক্ত কিন্তু বাইকার্বনেট বাফারের উপস্থিতি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে যে স্নায়ু কোষের কোন অংশটি বার্তা অন্য কোষে প্রেরণ করে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, দেখো এক্ষেত্রে বার্তা অন্য জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যাক্সন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে কঙ্কাল পেশি বা স্কেলেটাল পেশি কোন ধরনের পেশি। তো এটা কিন্তু ঐচ্ছিক এবং রেখাযুক্ত যে পেশি, বা আমরা বলতে পারি এটা কিন্তু আমাদের ভলেন্টারি মাসেল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 42তম কোশ্চেন যে কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয় বা ইউনিভার্সাল ডোনার বলা হয়। তো সেটা ইউনিভার্সাল রিসিপিয়েন্ট বলা হয়, এটা কিন্তু হচ্ছে AB+, আর ইউনিভার্সাল ডোনার কিন্তু হচ্ছে O নেগেটিভ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে সালোক সংশ্লেষের জন্য কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে আসে। তো এটা আমরা প্রত্যেকে জানি বাতাস থেকে আসে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে টিউবারকুলোসিস যেটাকে TB রোগ বলা হয়ে থাকে, তো এর মূলত কারণ কি, এটা কিন্তু ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে, ঠিক আছে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, এখান থেকে ব্যাকটেরিয়ার নামটাও কিন্তু দিয়ে দিয়েছে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আচ্ছা, ডিএনএর পুরো নাম প্রত্যেকে জানো, এটা কিন্তু আর আলাদা করে কিছু বলার নেই। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 47তম কোশ্চেন, যে মানুষের দাঁতের সবথেকে কঠিন অংশ কোনটা? তো এটা কিন্তু অ্যানামেল, এটা কিন্তু শরীরের সবথেকে শক্ত অংশ। পরবর্তী প্রশ্ন আজকে 47তম কোশ্চেন, যে নিম্নলিখিত কোনটির অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আয়রন, বা যেটাকে আমরা হিমোগ্লোবিনও বলতে পারি। অনেক সময় কিন্তু এটা ভিটামিন B12 জন্য হয়ে থাকে, ঠিক আছে? এটাকে কিন্তু তোমার হচ্ছে মানে খুব ডেঞ্জারাস টাইপ অফ একটা অ্যানিমিয়া হয়। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে, যে মানবদেহের কোন গ্রন্থিটি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? তো এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে হাইপোথ্যালামাস। আচ্ছা, পিটুইটারিকে কি বলে আমরা প্রত্যেকেই জানি, পিটুইটারিকে কিন্তু বলা হয়ে থাকে মাস্টার গ্ল্যান্ড, তাই না? পিটুইটারিকে কিন্তু মাস্টার গ্ল্যান্ড বলে, ঠিক আছে? আচ্ছা, পিনিয়ালকে কি বলে? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, মনে রাখবে, এটাকে কিন্তু বায়োলজিক্যাল ক্লক বলা হয়, ঠিক আছে? বায়োলজিক্যাল ক্লক কোন গ্ল্যান্ডকে বলা হয়? এটাকে কিন্তু পিনিয়াল গ্ল্যান্ডকে বলা হয়। আচ্ছা, থাইরয়েডকে কি বলে? থাইরয়েডকে কিন্তু আমরা জানি যে অ্যাডামস অ্যাপেলও কিন্তু অনেক সময় বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 49তম কোশ্চেন, কি বলেছে, যে কোন প্রাণীর কোন কোষীয় অঙ্গাণুটিকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়? তো প্রোটিন সংশ্লেষণ কোথায় হয়? তো এটা কিন্তু রাইবোজোমে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে লাস্ট প্রশ্ন, কি বলেছে, যে মানুষের কানের সবথেকে ছোট অস্থি কোনটা? তো সেটা কিন্তু হচ্ছে স্টেপিস। এটা কোথায় থাকে? এটা কিন্তু মধ্যকর্ণের যে ককলিয়া বলে যে অংশটা থাকে সেখানে কিন্তু থাকে। পরপর কিন্তু 3টে হাড় থাকে, ম্যালিয়াস, ইনকা, স্টেপিস। স্টেপিস কিন্তু হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম হাড়। তো এই ছিল আজকের কোশ্চেন। তো আউট অফ 50 কার কত স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যে পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু এই কোশ্চেনগুলো একবার হলেও দেখে যাবে। আশা করি এখান থেকে তোমরা উপকার পাবে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। বাই।